देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। জিওন ম্যানশন মানুষের পদচারণায় মুখর। মিস্টার নামজুন ছেলে আর ভাগ্নের রিসেপশনে জমকালো আয়োজন করেছেন। কয়েক হাজার অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছে। বেলা 11টার দিকে কয়েকজন বিউটিশিয়ান এসেছে জিমিন এবং তেকে সাজাতে। তে ইতিউতি করছে, ও সাজতে পছন্দ করে না। আমার না সাজলে হয় না? লিসা, তুমি মাকে একটু বলো না। কেন ভাবি, সাজতে যাচ্ছ না কেন তুমি? আগে কখনোই সাজেনি তো, তাই কেমন লজ্জা লাগছে। একবার সেজে দেখো, দেখবে লজ্জা পালিয়ে যাবে। তাছাড়া ফটোগ্রাফারও এসেছে, ফটো সেশনও হবে। তুমি না সাজলে ভালো লাগবে না ভাবি। আরে মেয়ে, সাজুগুজু করো। তোমার চেহারাও তো দেখছি আহামরি কিছু নয়। সাজলে তবুও জাংকুকের পাশে দাঁড়াতে পারবে। জাংকুক যে কি মনে করে এমন বউ পছন্দ করেছে সেটাই বুঝতে পারছি না। অবশ্য সুগার পছন্দ আছে বলতে হবে। ফুটফুটে একটা চাঁদের মতো বউ পছন্দ করেছে। সুগাও যেমন রাজপুত্রের মতো দেখতে, তেমনি বউটাও হয়েছে রানীর মতো। কিন্তু জাংকুক এমন কিভাবে করলো? ওর পাশে বউকে দিন আর রাত মনে হচ্ছে। জিনও কেমন, ও দেখে শুনে এমন একটা মেয়েকে কেন বউ করে আনলো? রুম ভর্তি মানুষের সামনে জিনের চাচাতো ভাইয়ের বউ কথাটা বলে উঠলো। জাংকুকের মামির কথা শুনে তে লজ্জায় মাথা নিচু করলো। কষ্ট হচ্ছে না মোটেও। আগেও বহুবার ছোট মার কাছে ওর গায়ের রং নিয়ে কথা শুনেছে, তাই এমন কথা শুনলে ওর আর কষ্ট হয় না। কখনো লজ্জাও পায়নি। তবে আজকে রুম ভর্তি মানুষের সামনে এই কথাই কেন যেন ওর লজ্জা লাগছে। হয়তো নতুন বউ বলে। আমি আমার ছেলের জন্য সুখ কিনে এনেছি ভাবি। কোনো মিস ইউনিভার্সকে ছেলের বউ করে আনিনি। আমার ছেলের পছন্দকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত আমি নিয়েছি। একজন মা হিসেবে যদি ছেলেকে সুখী করতে না পারি, তবে কিসের মা হলাম? আর কে বলেছে আমার বৌমা সুন্দরী না? আমার বৌমার গায়ের রংটাই যা একটু চাপা। আর তাছাড়া কিসে কম আছে সে? এর মতো রান্না তুমিও জানো না। ইনফ্যাক্ট সংসারের কাজকর্মে ওর ধারে কাছেও যেতে পারবে না তুমি। গায়ের রং দিয়ে যদি গুণের বিচার হতো, তবে আজও পৃথিবীতে কালো মানুষের এত মূল্য থাকতো না। দুনিয়ায় কালো মানুষের অস্তিত্ব আছে বলেই তথাকথিত ফর্সা মানুষেরা নিজেদের জহির করে শান্তি পায়। জিন হুট করে রুমে ঢুকেই কথাগুলো বলে উঠলেন। তে ভাবতেও পারেনি ওর হয়ে কেউ প্রতিবাদ করবে। আজ নিজেকে মাহারা মেয়ে মনে হচ্ছে না মোটেও, বরং অনেক বছর পর মাকে ফিরে পাওয়ার আনন্দে প্রাণ খুলে কাঁদতে ইচ্ছে করছে। আর প্রায় তার সাথে সাথে কেঁদেও ফেললো মেয়েটা। মায়ের মুখ খুব একটা মনে পড়ে না ওর। মাকে ভাবলে একটা ঝাপসা অবায়ব ভেসে ওঠে চোখের সামনে। তাই সেই ঝাপসা মুখটা হৃদয়ে সযতনে রেখে সামনে দাঁড়িয়ে থাকা এই মাকে আজীবন শ্রদ্ধা করে ভালোবেসে যাওয়ার পণ করলো তে। এই দেখো পাগলি মেয়ে কাঁদছে কেমন। আরে পাগলি, জীবনে চলার পথে এমন অনেক আঘাত বাধা আসবেই, তাই বলে এত ভেঙে পড়লে চলবে? সাহসের সাথে সামনে এগিয়ে যেতে হবে না? দেখি চোখ মুছে দিই। লিসা, তুমি তোমার ভাবিকে ওয়াশরুমে নিয়ে যাও, মেয়েটা ফ্রেশ হয়ে আসুক। আর তোমরা শোনো, আমার দুই বৌমাকে ইউনিক ভাবে সাজাবে। আমার ভাগ্য কত ভালো দেখো, এক মাকে হারিয়ে দুইটা মা পেয়েছি। আমার সেই মায়েরা সাজলে যেন সবাই প্রশংসার চোখে তাকায়। তের চোখে পানি মুছিয়ে দিয়ে বিউটিশিয়ানদের উদ্দেশ্যে বলল জিন। জিমিনও আবেগে কেঁদে ফেলেছে, সেই সাথে তেও কাঁদছে। ওরা দুজনেই বুঝতে পারছে এই ভদ্র মহিলা নিজেদের মায়ের থেকে কোনো অংশে কম নয়। ওরা দুজনেই জড়িয়ে ধরলো জিনকে। জিনও পরম আদরে বুকে আগলে রাখলো তার দুই পুত্রের প্রাণকে। দীর্ঘ 3 ঘন্টা পর সাজানো শেষ হয় দুই নববধূকে। ওদের নিয়ে বাগানে যায় আইয়ু এবং লিসা সহ কাজিন মহল। বাগানে মানুষজন ভর্তি। এক পাশে বিশাল স্টেজ তৈরি করা হয়েছে, সেখানে সাজানো আছে রাজসিংহাসন, যেখানে বসবে নবদম্পতিরা। নববধূরা বাগানে প্রবেশ করতেই চারপাশ থেকে পুষ্পবৃষ্টি শুরু হলো। সবাই তাকিয়ে আছে জিমিন আর টের দিকে।
বন্ধুদের সাথে জাংকুক আর সুগা গল্প করছিল। ওদের আসতে দেখেই উঠে দাঁড়ায় দুজনে, তাকিয়ে থাকে তাদের রমণের দিকে অপলক নয়নে। জাংকুক হেসে এগিয়ে যায় তের দিকে। সুগাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকেও হাত ধরে টেনে নিয়ে যায় নিজের সাথে। বিচ্চুগণ, এবার আমাদের প্রাণভোমরার দায়িত্ব আমাদের হাতে দাও, আমরা সামলে নেব। বোনদের উদ্দেশ্যে জাংকুক বলে কথাটা। বারে, এত কষ্ট করে ভাবিদের এখানে নিয়ে আসলাম, তোমার এক কথায় তাদের হাত ছাড়ার জন্য নাকি? দূরে যাও। কি লাগবে বোন তোদের, বলে ফেল। ডলার লাগবে। ধুর, আমি কি ডলারের ফ্যাক্টরি নাকি? কত টাকা লাগবে বল, দেরি করিস না, জলদি আমাদের বউদের আমাদের হাতে হস্তান্তর কর দেখি। জাংকুকের কথায় হাসির রোল পড়ে গেছে। তে তো লজ্জায় মাথা নিচু করে আছে। বেশি নয়, আমাদের সবাইকে 10,000 করে দিলেই হবে। মানে কি? নিজের বউকে নিয়ে যাব, তাতেও টাকা দেয়া লাগবে। রেজিস্ট্রি করা বউ আমাদের, তোরা ওদেরকে হ্যান্ড ওভার করতে বাধ্য। আর তাছাড়া তোরা আছিস 15 জন, প্রত্যেককেই 10,000 করে দিলে আমি একদিনেই ফকির হয়ে যাব। আর একটু কমিয়ে বল। শুধু তুমি দেবে কেন? সুগা ভাইয়াও তো আছে। নাকি ভাইয়া বউ ছাড়াই অসহায়ের মতো বসে থাকবে? যতই রেজিস্ট্রি করা বউ হোক না কেন, আজকে তোমরা আমাদের কাছে কিছুই নও। এই সুগা, তুই কি তোর বউকে নিবি নাকি আমি আমারটা নিয়েই চলে যাব? বউকে নিতে চাইলে কিন্তু অর্ধেক টাকা দিতে হবে। সুগা হেসে মাথা নাড়ায়। এই সবার সামনে জিমিনকে অপ্রস্তুত করতে চায় না ও। ওরা পুরো টাকা হাতে পেয়ে তবেই তে আর জিমিনকে ছাড়লো। একে একে সবাই এসে ওদের অভিনন্দন জানাচ্ছে। জাংকুক সবার সাথে তের পরিচয় করাচ্ছে। সুগা জড়সড় হয়ে জিমিনের পাশে বসে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না, তবে কেউ অভিনন্দন জানাতে আসলে ছোট্ট করে জিমিনের সাথে পরিচয় করে দিচ্ছে সুগা। দুই ভাইয়ের বন্ধুরা এসে ওদের সাথে আলাপ জুড়েছে। সুগার বন্ধুরাও এসেছে। দোস্ত, শেষ পর্যন্ত গলায় রশি পড়লি। আমি ভাবছি রুষার কথা। তোর বিয়ের কথা শুনলে বেচারি শুকনা স্ট্রোক করবে। আহারে বেচারি। সুগার এক বন্ধু এসে সুগাকে খোঁচাতে শুরু করেছে। কি রে সিজান, তুই কি ভাবির নতুন সংসারে আগুন জ্বালাতে চাচ্ছিস? আজকের দিনে কোটিপতির লাডলির কথা না বললেই নয়। ভাবি, আপনি রাগ করবেন না। আপনার হাজবেন্ডকে একটা মেয়ে পছন্দ করত, কিন্তু ও কোনোদিনও পাত্তা দেয়নি। ও খুব সাধারণ কাউকে চাইতো সবসময়, তাই ভার্সিটি লাইফে বিনা প্রেমেই কাটিয়েছে বেচারা। সুগার আরেকটা বন্ধু সুগার দিকে পক্ষ নিয়ে কথা বলল। জিমিন চুপচাপ ওদের কথা শুনছে। ভাবি, আপনি খুব লাকি। সুগা ছিল ভার্সিটির চকলেট বয়। ওর পিছু পিছু কত মেয়েই যে ঘুরেছে, কিন্তু ও কাউকে পাত্তা দেয়নি। কত মেয়ে যে ওর ভালোবাসা পাবার আশায় নির্ঘুম রাত কাটিয়েছে, তা কেবল রাতেরাই জানে। সিজানের কথায় হাসির রোল পড়ে গেল আবারও। ভাইয়া, ভাবিদের বাড়ি থেকে সবাই এসেছে, একটু নিচে আসবে? সুগা জাংকুক উঠে গেল তাদের সাথে দেখা করতে। রিনা আক্তার জিয়ন ম্যানশনের সীমানায় ঢুকতেই বিস্মিত হয়ে এদিক ওদিক তাকায়। সে ভাবতেই পারেনি তের এত বড় ঘরে বিয়ে হয়েছে। জিন তে এবং জিমিনের পরিবারকে স্বাগত জানিয়েছে। মিস্টার নামজনও সাথেই ছিলেন। পৃথারে, এত বড় বাড়িতে ওই বোকার হদ্দ সেমরিটার বিয়া হইল। আমি শুনছি হেরা বড় লোক, কিন্তু এত বড় লোক সেটা বুঝবার পারি নাই। এরে কয় কপাল। তাই তো দেখছি আম্মু, এলাহি কাণ্ড কারখানা। মায়ের কথার সাথে তাল মেলালো পৃথাও। জাংকুক এবং সুগা এসে পড়াই ওদের কথা থামাই। ওরা দুই ভাই সবার সাথে কথা বলে তাদেরকে নিয়ে যায় তে এবং জিমিনের কাছে। বেআইন, আমরা আজকে জিমিন এবং তেকে বাড়িতে নিতে চাই। ওরা জামাই সহ কয়েকদিন গ্রামে গিয়ে বেরিয়ে আসুক। আমি আপনার জামাইদের জিজ্ঞেস করে দেখি ওরা কি বলে। ওদের তো আবার হাজারো কাজ থাকে, আমি দেখি ওরা কি বলে। আপনারা মেয়ের বাড়ি ঘুরে দেখুন, এরপর সুগাদের বাড়ি থেকে বেরিয়ে আসবেন। তেমা, তুমি সবাইকে নিয়ে তোমার বাড়ি ঘুরিয়ে দেখাও। জিন চলে গেল বাগানে। রিনা আক্তার তের শ্বশুর বাড়ি দেখে হা হয়ে গেছে। ব্রাইট ভীষণ খুশি। তিনি ভাবতেই পারছেন না তার মেয়ের এত বড় বাড়িতে বিয়ে হয়েছে।
কি রেতে, তোর তো দেখতেছি সোনায় বাঁধানো কপাল। সারা জীবন যেইগুলান পাসনি, এখন তো দেখতেছি সবই তোর হাতের নাগালে আইছে। এখন তোরে আর পাই কে? কি আর করবে বলো রিনা, মা না থাকলে যা হয়। তের মা ছিল না, তাই জীবনে অনেক কিছুই পায়নি, কোনো শখ পূরণও করতে পারেনি। আল্লাহ এবার মুখ তুলে চেয়েছে, অসহায় মেয়েটার এবার সুখী হবে। আল্লাহ চেয়েছে তে এত বড় শ্বশুর বাড়ি হবে, জিনের মতো শাশুড়ি পাবে, জাঙ্কুকের মতো স্বামী পাবে। সেখানে কেউ বাধা দিলেও কোনো কাজ হতো না। তুমি তের চিন্তা না করে তোমার ছেলে মেয়ের কথা চিন্তা করো। তোমার মেয়েরও তো বিয়ের বয়স হচ্ছে, ওর জন্য ভালো পাত্র দেখতে শুরু করো এখন থেকেই। আর ব্রাইড ভাই, আজকে জামাই মেয়েদের সাথে কাউকে নিয়ে যেতে হবে তো। যেহেতু ওদের বিয়েতে অনুষ্ঠান হয়নি, এখান থেকে কেউ যায়নি, সেহেতু কিছু দায়িত্ব আমাদেরও পালন করতে হবে। আপনি ঠিকই বলেছেন ভাবি, আমি বেআইনের সাথে কথা বলবো এই বিষয়ে। আমরা বিয়েতে মেয়েদের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের আপ্যায়ন করার সুযোগ পাইনি, যা করার এখনই করতে হবে। ব্রাইটও হেসে ভাবির কথাই সাই জানালেন। কি কও তুমি? এদের যত আত্মীয় দেখতাছি, কারে রেখা কারে নিবা? কত খরচ হবে চিন্তা করে দেখছো? হুঁশ আছে না একেবারেই গেছে? এবার আর সহ্য করতে পারলেন না রিনা আক্তার, খেকিয়ে উঠলেন স্বামীর ওপর। আমি আগেই বলেছি, তোমার এত সব চিন্তা করতে হবে না রিনা। এখান থেকে যদি আমার মেয়ের সাথে 50 জনও যায়, আপ্যায়ন আমিই করব। তোমার স্বামীর 1 টাকাও খরচ করতে হবে না। তুমি বরং নিজের ছেলে মেয়েদের জন্য টাকা গোছাও। সতীনের সন্তানদের চিন্তা তোমার করার দরকার নেই। তাদের কথা ভেবে অযথাই নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করো না। তাদের কথা ভাববার জন্য আমি আছি। এবারেও ইয়ঞ্জনী প্রতিবাদটা করলেন। বড় জায়ের ঝাঁঝালো কণ্ঠের কথা শুনে নুইয়ে যায় রিনা আক্তার। মাঝে মধ্যে বড় যা এভাবে তাকে কথা শোনায়, সে কিছু বলতেও পারে না। তার বড় যা ধনী ঘরের মেয়ে, তার বড় ভাসুরের অবস্থা তাদের থেকে ভালো, তার ছেলেরা ভালো চাকরি করে। মোট কথায় সব দিক থেকেই তারা সোবিন সাহেবের পরিবারের থেকে নিচে অবস্থান করছে। তাই সবকিছু ভেবে চুপচাপ থাকে রিনা আক্তার। আজকেও তাই করলো। তে নীরবে চোখের পানি ফেলছে। ওর বিয়ে হওয়ার পরও আম্মু এমন ভাবে কথা বলবে ও সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। তাও আবার ওর শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে এভাবে কথা বলছে। জিমিনের হাতের স্পর্শে ওর দিকে তাকিয়ে বৃথা হাসার চেষ্টা করে মেয়েটা, কিন্তু পারল না। সকলের সামনেই ঝরঝর করে কেঁদে ফেলল। জিন জাঙ্কুক এবং সুগার সাথে কথা বললেন। জাঙ্কুক আম্মুর কথা শুনে শ্বশুর বাড়ি যেতে রাজি হয়, কিন্তু সুগা প্রথমে রাজি না হলেও মামির জোরাজোরিতে আর না করতে পারেনি। জিন ব্রাইডকে মেয়ে জামাইদের নিয়ে যাওয়ার কথা বললেন। ব্রাইড জানান তিনি চান এখান থেকে কয়েকজন যাক ওদের সাথে, এতেই বেঁধে গেল বিপত্তি। জিন কাকে রেখে কাকে পাঠাবে? তিনি যদি বড় কাউকে পাঠান তবে কাকে পাঠাবে? কিংবা শুধু লিসাকে পাঠায়, তবে ওর কাজিনরা মন খারাপ করবে। অনেক চিন্তা করে তিনি কথাটা তুললেন ব্রাইড এবং জিমিনের আম্মুর কাছে। বেয়াই, আপনারা আজ শুধু আপনাদের মেয়ে জামাইদের সাথে করে নিয়ে যান, পরে আমরা সময় করে আত্মীয় স্বজনদের নিয়ে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসব। এ কথা কেন বলছেন বেয়াই? বিয়েতে এখান থেকে কেউই যেতে পারেনি, আজ অন্তত সাথে কেউ যাক। সত্যি কথা বলতে কি, আমার ভাইদের ছেলে মেয়ে আছে, বোনদের মধ্যে আমি ছাড়া আর কারোর ছেলে নেই। তাই স্বভাবতই জাঙ্কুককে সবাই একটু বেশিই ভালোবাসে। তাই আমার ছেলে বিয়ের পর কাকে রেখে কাকে আপনাদের বাড়িতে পাঠাবো সেটাই বুঝতে পারছি না। যদি আমার ভাইয়ের বউদের কোনো একজনকে পাঠাই তবে অন্যরা যদি কষ্ট পায়, কিংবা বোনদের পাঠাবো সেটাও খারাপ দেখায়। আবার আমার শ্বশুর বাড়ির দিকের অনেক লোক আছে যাদের আমি ফেলতে পারি না। আবার সবাইকে বাদ দিয়ে যদি শুধু লিসাকে পাঠাই তবে ওর বাকি কাজিনরা মন খারাপ করবে। এছাড়াও সুগার বাড়িরও অনেক আত্মীয় স্বজন আছে। এবার বুঝছেন তো আমার সমস্যা? তার চেয়ে বরং আপনারা শুধু ওদেরকেই নিয়ে যান, আমরা পরে একদিন সবাইকে নিয়ে বেরিয়ে আসবো। তা কি করে হয়? আমরা মেয়ের বাড়ি থেকে আগেই জামাই বাড়িতে আসলাম, কিন্তু আপনারা এখান থেকে কেউ যাবেন না, এটা ভালো দেখায় না। এক কাজ করলে কেমন হয়, আজকে লিসা সহ ওর সব বোনরা আমাদের সাথে যাক, 2 দিন পরে আপনারা সবাই গিয়ে ওদেরকে নিয়ে আসবেন। সুবিন জিনের কাছে প্রস্তাব দিলেন।
তার প্রস্তাবটা রিনা আক্তার ছাড়া সবারই মনে ধরেছে। আচ্ছা, আমি তাহলে আমার ভাসুর আর জাঙ্কুকের বাবার সাথে কথা বলে দেখি, তারা যে সিদ্ধান্ত দেয় সেটাই হবে। জিন চলে গেলেন অভিভাবকদের সাথে কথা বলতে। বড় ভাই, আপনি কি পাগল হয়েছেন? এখন এই বাড়ি থেকে সব আত্মীয় স্বজন গেলে কত খরচ হইব সেই চিন্তা একবার করছেন? আপনার না হয় অনেক টাকা আছে, তাই হিসাব কইরা কথা কর না, কিন্তু আপনার ভাইয়ের তো এত টাকা নাই। আমি আগেই বলেছি, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার স্বামী পাগল কিনা সেটা আমি বুঝবো, তোমার এত না বুঝলেও চলবে। তুমি নিজের চরকায় আজীবন তেল দিয়েছো, এখনো তাই করো। খরচের বিষয়ে আমরাই দেখব। এতদিন গ্রামের মানুষের কাছে সম্মান খুইয়েছো, এবার কি নতুন আত্মীয়দের বাড়িতেও সম্মান খোয়াবে? অবশ্য যার কোনো সম্মান নেই তাকে সম্মানের কথা বলা মানে অরণ্যের রোদন বই কিছুই নয়। তবুও বলবো, দয়া করে নিজের মুখ বন্ধ রাখো। তোমার সম্মান না থাকলেও আমাদের আছে। রিনা আক্তারের আর কথা বলার সাহস হলো না। কিছুক্ষণ পর জিন এসে জানালো আজকে লিসারা যাবে জাঙ্কুকদের সাথে, কালকের পরের দিন এখান থেকে কয়েকজন গিয়ে ওদেরকে নিয়ে আসবে। কাজিন মহল হই হই করতে করতে রওনা দিল। গ্রামে পৌঁছাতে রাত হয়ে যায়। ওরা রওনা দিয়েছিল সন্ধ্যার পর। তবে রাতে আর ইয়ঞ্জনকে রান্নার ঝামেলা করতে হলো না, জিন খাবার বেঁধে দিয়েছে। ইয়ঞ্জন নিতে না চাইলেও তিনি জোর করেই দিয়েছেন। তবুও ইয়ঞ্জন বাড়িতে ফোন করে তাদের কাজের মেয়েকে রান্না জোগাড় করতে বলেছে এবং তিনি বাড়িতে এসেই লেগে গেলেন রান্নার কাজে। ভাবি, তোমাদের বাড়িতে হেব্বি, কত বড় বাড়ি, শহরের যে কোনো হাই ক্লাস বাড়িকে হার মানাবে তোমাদের বাড়ি। কি চমৎকার পরিবেশ। আইয়ু ওদের বাড়ি দেখে মুগ্ধ হয়ে বলল কথাটা। তে ভয়ে ভয়ে আছে, না জানে আম্মু কখন কোন ভুল ধরে ওকে সবার সামনে হেনস্থা করে। ও ননদদের সাথে কথা বলছে ঠিকই, কিন্তু ওর ভয় কাটছে না কিছুতেই। ইয়ঞ্জন নাস্তা দিয়ে গেলেন। সবারই পেট ভরা থাকায় কেউই তেমন কিছু খেলো না। নাস্তার পরে সবাই বসে আড্ডা দিচ্ছে। জিমিন আর তে ইয়ঞ্জনকে রান্নাতে সাহায্য করছে। ওরা সবাই জিমিনের রুমেই বসেছিল। জাঙ্কুক ওর কাজের মহলের ওপর রেগে আছে। দুপুরে এদেরকে 1.5 লাখ টাকা দিতে হয়েছে, মনে হলে রাগে ফেটে পড়তে মন চাইছে। নেহাতি বউ জড়িত ছিল বিষয়টা, নয়তো এক একজনকে কান ধরে দাঁড় করিয়ে রাখতো। রাগে মাঝে মধ্যে বোনদের দিকে তাকাচ্ছে জাঙ্কুক। বিষয়টা ওরাও বুঝতে পারছে, কিন্তু শ্বশুর বাড়ি হওয়ায় জাঙ্কুক কিচ্ছু বলতে পারবে না, এটা ওরা খুব ভালো করে জানে। তাই আপাতত ওর রাগকে কেউ পাত্তা দিল না। ফোনের আওয়াজ পেয়ে জাঙ্কুক ওদের থেকে চোখ সরিয়ে আনলো। আম্মুর নাম্বার দেখে রিসিভ করলো ফোনটা। বলো আম্মু, কেমন আছো? মনে হচ্ছে অনেক দিন তোমাকে দেখিনি, তোমাকে খুব মিস করছি। ফাজিল ছেলে, শ্বশুর বাড়িতে গেছো 2 ঘন্টাও হয়নি, এর মধ্যে আমাকে মিস করছো। অথচ বাসায় থাকলে এমনও দিন আছে তোমার সাথে 12 ঘন্টা পর দেখা হয়, তখন কি আমাকে মিস করো না? এটা শ্বশুর বাড়ি আম্মু, শ্বশুর বাড়িতে থাকলে বোধহয় ছেলে মেয়েরা সবাই বাবা মাকে একটু বেশিই মিস করে। চুপ করো, এবার আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়িকে বাজার করে দিতে হয়। কাল সকালে তুমি আর সুগার মিলে বাজারে গিয়ে মাছ, মাংস, শাকসবজি, ফলমূল সহ সব ধরনের বাজার করবে। বৌমারা যেন সেখানে বড় মুখ করে বলতে পারে তাদের স্বামীরা দায়িত্বশীল, আর সেই সাথে ওই বাড়ির সবার জন্য শপিং করবে। যথা আজ্ঞা মা জননী। কিন্তু একটা কথা, আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, এটা তুমি জানো। দুপুরে বাজার করলে হয় না? না, সকালেই যাবে। সকাল 8টার মধ্যে তুমি বাজারে থাকবে এবং সেই সাথে সবার জন্য শপিংও করবে, মনে থাকবে? কারোর জন্য কোনো কিছু কিনতে যেন ভুল না হয়। মা জননী, আমার শ্বশুরের জন্য আন্ডারওয়্যারও কি কিনবো? সুগাকেও কি বলবো ওর শ্বশুরের জন্য আন্ডারওয়্যার কিনতে? জাঙ্কুকের কথায় হাসির রোল পড়ে যায় ঘরে। সুগা আশেপাশে তাকিয়ে দেখছে জিমিন আর তে কোথাও আছে কি। ওরা জাঙ্কুকের কথা শুনলে লজ্জায় পড়ে যাবে।